बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम, आदाब। আজকে বছরের শেষ দিন, বাংলা বছরের আজকে শেষ দিন। এই দিনে আমরা একটু আলোকপাত করব আমরা কি পেয়েছি আর কি হারিয়েছি। আমার বিশ্বাস অধিকাংশ মানুষ, অন্তত 80% মানুষ আমার সাথে একমত হবেন যে আমরা আসলে অনেক কিছু হারিয়েছি, যার মধ্যে এমন কিছু হারিয়েছি কোনো কিছুতেই আর কোনোদিন পূরণ হবে না। যেমন একজন মানুষের অন্যায় আবদার, অন্যায় খায়েশ মেটানোর জন্য আমাদের কতগুলো জীবন অকালে হারিয়ে গেল। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা হারিয়েছি আমাদের বাংলাদেশের সৃষ্টির যেখান থেকে সৃষ্টির স্থল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, ধানমন্ডি 32-এর বাড়ি। এটা তো আর কোনোদিন আমরা পাবো না। যেমন আমরা মানুষগুলোও পাবো না, তেমনি এই অসাধারণ, অতুলনীয় এই স্মৃতি বিজড়িত এই বাড়ি আমরা আর পাবো না। এর জন্য আমরা যতদিন বাঁচবো, অন্তত এই 2 প্রজন্ম 3 প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের প্রতি, বাংলাদেশের প্রতি, বাঙালির প্রতি সামান্যতম মমত্ববোধ আছে, দায়বদ্ধতা আছে, তারা শেষ দিন পর্যন্ত এ নিয়ে আফসোস করতে থাকবে যে আমরা কি হারিয়েছি। আমরা একটি সাজানো গোজানো বাগান না হলেও বাগান করার একটা উপযোগী ক্ষেত্র ছিল এই দেশটা। আমরা সেই দেশটাকে বিরান ভূমিতে, নর্দমায় পরিণত করেছি। কিভাবে? সবার উপরের নীতি হলো রাজনীতি, যার সাথে সমস্ত কিছু, একটা মানুষের জীবন, রাষ্ট্রের জীবন, সমাজের জীবন, পরিবারের জীবন, সবকিছু রাজনীতি নির্ভর, রাজনীতির সাথে জড়িত। কেউ বলে হয়তো যে আমি রাজনীতি করি না, বাট সে রাজনীতির সাথে জড়িত, রাজনীতি তার সাথে জড়িত অঙ্গাঙ্গিভাবে। এটাই বাস্তবতা। সেই রাজনীতিটাকে আমরা শেষ করে দিয়েছি। আমরা বলতে ওই ডাকাতরা, যারা পিছন থেকে এসে ঝাঁপিয়ে পড়ে আমাদের বাড়ি দখল করে নিয়েছে, ডাকাতি করে নিয়েছে, সেই ডাকাতরা এখন রাজনীতিকে শেষ করে দিয়েছে। রাজনীতি হলো একটা সমাজকে, একটা রাষ্ট্রকে তৈরি করে, টিকিয়ে রাখে এবং সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যায়, যদি রাজনৈতিক নেতৃত্ব দেশপ্রেমিক হয়, সঠিক হয়। আমরা সেই রাজনীতি হারিয়ে ফেলেছি। আমরা কি পেয়েছি? একটা সমৃদ্ধ
উচ্চ গতির অর্থনীতিকে আমরা কঙ্কাল বানিয়ে ফেলেছি, যার জন্যে দেশে আসতে বেকারের হাহাকার। যেই দেশে প্রতি বছর 20 থেকে 22 লক্ষ কর্মসংস্থান হতো, মানুষের চাকরি, ব্যবসা, বিভিন্নভাবে বিদেশে যাওয়া সব মিলিয়ে প্রায় 20 থেকে 22 লক্ষ মানুষের কর্মসংস্থান হতো, হয়ে আসছে ধারাবাহিকভাবে, সেটা আজ নিভু নিভু অবস্থায় আছে। তাহলে সে অর্থনীতি কিভাবে থাকবে? মানুষ তো ঢুকতেছে, মানে কর্মক্ষম মানুষ তো প্রতি ঘন্টায় ঘন্টায় সৃষ্টি হচ্ছে, আর ঘন্টায় ঘন্টায় কর্মস্থল শূন্য হচ্ছে। শত শত মিল, কল কারখানা, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাচ্ছে। আগে বিদেশে গড়ে 1 লক্ষ লোক যেত প্রতিদিন, প্রতি মাসে, এখন 10-12 হাজারও যায় না। শিক্ষা তো গেলেই, লেখাপড়া ছেড়ে এক গ্রুপ দেখলো যে লেখাপড়া কি করে কি হবে, দরকার হলে পরে করব, এই সুযোগ আছে, সুযোগে কিছু কামাই করে নিয়ে এই ধান্দায় নেমে গেছে। শিক্ষকরা মন দিয়ে পড়াতে পারতেছে না, কখন সে ছাত্রদের দ্বারা বেজ্জতি হবে। গত 8 মাসে যেভাবে শিক্ষকদেরকে অপমান করা হয়েছে, শিক্ষক নামটাকে অপমান করা হয়েছে, আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আছে। শিক্ষা শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত যে বই আমরা মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করতেন প্রতি বছর জানুয়ারির 1 তারিখে, এখন পর্যন্ত পুরোপুরি বই দেওয়া শেষ হয়নি ছাত্রছাত্রীদেরকে। সর্বশেষ এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে অন্তত এই ভূখণ্ডে, এই বাংলা ভূখণ্ডে ধর্মীয় উগ্রবাদ, জঙ্গিবাদ, সামাজিক ব্যভিচার যেই পরিমাণে এখন বর্তমান আছে, পৃথিবী সৃষ্টি হওয়ার পরে আর কোনোদিন এই ভূখণ্ডে হয়নি। এটা আমরা এই বছর পেয়েছি। আগামীকাল বাংলার নববর্ষ, হয়তো আগামীকাল কি করতে পারি আমরা, ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে একটু আলোচনা করব। মোট কথা, বছর শেষে বাংলাদেশ নিয়ে আমি শুধু এইটুকু বলবো যে আমরা একদল, একটা কুখ্যাত ডাকাতের নেতৃত্বে একদল ডাকাতের খপ্পরে আমরা এই দেশ পড়ে গেছি। এই হলো এই বছরের আমাদের অর্জন। ছোট করে একটু বহির্বিশ্ব সম্পর্কে একটু আলোচনা, জাস্ট সামারি একটু, এটা নিয়ে একটা বড় আলোচনার প্রয়োজন আছে। তারপরে দেখেন, বিশ্ব অর্থনীতি ব্যবস্থা মোটামুটি একটা যেভাবে হোক একটা স্বাভাবিক অবস্থা ছিল আর কি, একতরফা ছিল, আমেরিকান একটা একতরফা ছিল, বেশিরভাগ লোকই পৃথিবীর পছন্দ করে না, তারপরেও চলতেছিল, এটার মধ্যে দিয়েই চলছিল, এটার মধ্যেই অনেক কিছু বেড়ে উঠতেছিল, যেটা আস্তে আস্তে পরিবর্তন হওয়ার সুযোগ ছিল। কিন্তু না, ট্রাম্প সাহেব এসে সব উলটপালট করে দিল, সব উলটপালট করে দিল।
সে যখন বুঝতে পারতেছে যে এটা তার করা ঠিক হয় নাই, তখন স্থগিত করার একটা বাহানা করে আপাতত স্থগিত করে টানলো, কিন্তু এটা আরো সর্বনাশ করলো। এই যে স্থগিত করলো, এটাও একটা সর্বনাশ হলো। কেন? এই 90 দিন পরে কি সিদ্ধান্ত নিবে ওনারা, ট্রাম্প সাহেব, তা তো কেউ জানে না। তার মানে এই 90 দিনে বিশ্ব অর্থনীতি ফ্রিজ হয়ে গেল। কারণ কি সামনে আগায় কি আবার নতুন করে সমস্যায় পড়ে, নাকি পিছনে গিয়ে কিছু অর্জন থেকে বঞ্চিত হয়? এই যে একটা ডায়লামা, এটার মধ্যে সারা দুনিয়াকে ফেলে দিয়েছে। কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। উনি যদি এটা বহাল রাখতো তাহলে মানুষ একরকমের সিদ্ধান্ত নিয়ে প্রস্তুত হয়ে গেছিল। যেমন ইউরোপ পাল্টা তার উপরে 25% ট্যাক্স ইম্পোজ করেছে। মূলত ওইটাই ছিল মেইন কারণ আর কি, এখান থেকে সরে আসার। স্থগিত করার মেইন কারণ হলো ইউরোপকে ঠান্ডা করে এখন তার সাথে বোঝাপড়া করে তারপরে একটা কিছু করবে। কারণ ইউরোপ হলো তার প্রাণ ভ্রমরা। ইউরোপকে হাতছাড়া হয়ে গেলে, ইউরোপ এবার যেভাবে ফুঁসে উঠছে, তাকে হাতছাড়া করতে হয়ে গেলে তার অনেক বিপদ আছে। এমনি বিপদে আছে, তারপরে আরো অনেক বিপদ আছে। তো এখন দেখলো যে তার হুমকি ধামকিতে কাজ হয় নাই, তারা ঠিকই রিটালিয়েট করলো পাল্টা 25% দিয়ে। তখন চুপসে গেল, না আমার তো ধমকে কাজ হইল না, আচ্ছা ঠিক আছে অন্যভাবে বুঝি, এই যে এটাই করল। কিন্তু চায়নার সাথে সে এই যুদ্ধ বহাল রাখলো। তো চায়নার সাথে সে পারবে কোত্থেকে? চায়নার সাথে ডিফারেন্স হলো তার বিশাল। চায়না এখানে, সে এখানে, ইকোনমিক্যালি। তার যে ট্রেড ডেফিসিট ওয়ার্ল্ড ওয়াইড আমেরিকার, এটা হচ্ছে আমেরিকা এক্সপোর্ট করে 2.5 ট্রিলিয়ন, মানে 2,50,000 কোটি ডলার। আর ইম্পোর্ট করে সে 3.5 ট্রিলিয়ন ডলার। তার এখানেই 3.5 ট্রিলিয়ন থেকে একটু কম, মানে এখানেই প্রায় 1 ট্রিলিয়ন ডলার তার ডেফিসিট, 1000 বিলিয়ন ডলার তার ট্রেড ডেফিসিট। সে গেছে চায়নার সাথে ফাইট করতে। চায়না কি করে? উনি 2.5 ট্রিলিয়ন করে, চায়না 3.5 ট্রিলিয়ন এক্সপোর্ট করে। 3.5 ট্রিলিয়নের মধ্যে 420 বিলিয়ন হলো ইম্পোর্ট করে আমেরিকার থেকে, আর বাকি 3.1 ট্রিলিয়ন সে সারা বিশ্বে সে সরবরাহ করে। তো ওনার ওখান থেকে মাল না পাঠাইলে চায়নার কি বিশাল ক্ষতি হবে? কিন্তু বিশাল ক্ষতি পড়ে যাওয়ার মতো না। চায়না সেটা আগেই বুঝতে পারছে। এই বুঝতে পারছে বিধায়ী, যেমন 2013 সালে চায়নার ট্রেজারি বন্ডে, আমেরিকার ট্রেজারি বন্ডে চায়নার ইনভেস্টমেন্ট ছিল 1.3 ট্রিলিয়ন ডলার। এই তাদের এই কাহিনী বুঝতে পেরে চায়না আস্তে আস্তে সেখান থেকে তার টাকা উঠে নিয়ে আসতেছে। এখনো তার প্রায় 850 বিলিয়ন ডলার তার ওখানে বন্ডে জমা আছে। কালকে যদি বলে যে আমার টাকা ফেরত দাও, তো টাকাই দিতে পারবে না, ও নিজেই তো দেউলিয়া। আর মুসলিম বিশ্ব, জাপান টাপান সবার কাছ থেকে নিয়ে ওখানে যে বন্ডে ট্রিলিয়ন ডলার ওখানে জমা করে, আর সে হলো এখন বিশ্বের সেরা। ওইটা নিয়ে ধমক দেয় সে, কারণ চায়নার সাথে তো সে পারবে না, এবং চায়নাকে কোনো অবস্থাতেই সেই ধামকি দেয় না। কি করবে? চায়নার সাথে তার বসতে হবে, চায়নাকে সে ফোন করতেই হবে। চায়নাও এখন তাকে মানে
কি বলে শুল্ক আরোপ করে বসে আছে 125%। সে চায়নাতে $180 বিলিয়ন এক্সপোর্ট করে, চায়না থেকে ইম্পোর্ট করলে $420 বিলিয়ন। তাতে তো চায়নার এত বড় এক্সপোর্ট, $3.5 ট্রিলিয়ন এক্সপোর্টে খুব বেশি ঝামেলায় চায়না পড়তে যাচ্ছে না। চায়না অনেক রকমের অ্যাভিনিউজ আছে, সারা সেখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। এটা বিপদ তো তার। চায়নার সাথে এসব ফাইজলামি করে তো কোনো লাভ নাই। চায়নার এমন একটা, চায়না অলরেডি প্রায় 18টা বড় বড় ইন্ডাস্ট্রি, একদম নাম করা আমেরিকার ব্র্যান্ডেড ইন্ডাস্ট্রি, অ্যাপল থেকে আরম্ভ করে সব, তাদেরকে নোটিশ দিয়ে দিকে যাও, বের হও। চায়না তো আগাইছে এই বছর, এতগুলি বছর, গত 30 বছর যে তারা আগাইছে, 91 সালের পর থেকে, যে ওপেন হওয়ার পর থেকে তারা যা আগাইছে 35 বছর, তারা ধরেই নিছে, ওদের নেচার, ওদের মেন্টালিটি বুঝে ধরেই নিছে, ওইভাবেই করে আগাইছে যে যে কোনো সময় ওরা আমাদেরকে ওদের দরজা বন্ধ করতে পারে, তখন আমরা কি করব। ঠিক ওইভাবেই চায়না আগাইছে। আজকে সেই মাহেন্দ্র খন, যেটার জন্য চায়নার একটা সন্দেহ ছিল এবং সেটার জন্য প্রিকশনও ছিল, তো সেই জিনিসটা আসছে পরে আজকে সারা বিশ্ব দেখলো। যেমন ইউক্রেনকে অস্ত্র টস্ত্র এই সমস্ত আজে উল্টা পাল্টা বুদ্ধি শুদ্ধি দিয়া রাশিয়ার সাথে গাঞ্জাম বাজায়, রাশিয়া তো ইউক্রেন দখল করে বসে আছে, বাকিটাও নিবে। তো কি প্রমাণ হইলো? এই যে আমেরিকা সহ উন্নত বিশ্বের 55টা দেশ অর্থ, অস্ত্র, টেকনোলজি, কনসালটেন্সি সমস্ত সুবিধা দিয়া 21,000 স্যাংশন রাশিয়ার উপরে দিয়ে রাশিয়ার কিছুই করতে পারলো না, বরং রাশিয়া এখন এমার্জ হইল নাম্বার 1 মিলিটারি সুপার পাওয়ার, যার সামনে দাঁড়ানোর কোনো শক্তি সারা পৃথিবী একসাথে হইলেও পারবে না। যার জন্য সে জানতো তো আগে নির্বাচনে সে জিতবে, সবাই জানতো, যার জন্য নির্বাচনে আগে থেকে রাশিয়াকে তেল মারতে এখন আইসা তাড়াতাড়ি করে রাশিয়াতে, এখন রাশিয়া হয়েছে তার সবচেয়ে বড় বন্ধু। তো ওখানে একটা ধরা খাইল, মিলিটারি যে ডিফিটটা তার হইল, তার মানে পুরা তার জোটের। এখন ইকোনমিক্যাল যে স্ক্যান্ডালটা সে করলো, এখানেও সে ধরা খেতে বাধ্য, এখানেও সে বো ডাউন হতে বাধ্য। বিকজ চায়না শুধু মানে ক্যাশ মানি না, চায়না হলো ওয়ার্ল্ডের ম্যানুফ্যাকচারিং হাব, সারা পৃথিবীকে সে সরবরাহ করে। সে তো আমেরিকা নিয়ে বসে নেই, আমেরিকার 30-33 কোটি মানুষ নিয়ে সে বসে নেই, তারপরেও তো আরো 770 কোটি মানুষ আছে পৃথিবীতে। দ্যাট ইজ অল উইথ চায়না। উপায় নাই, সে যখন এই ঘাপলা করছে দৌড়ে চায়নায় চলে গেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের, স্প্যানিশ প্রাইম মিনিস্টার, আরো সবাই যোগাযোগ, ফ্রান্সের প্রেসিডেন্ট কথা বলছে। তারা দেখছে যে চায়নাকে খেপাইলে তো তারাও বসে যাবে। চায়নার কাছে এমন একটা জিনিস আছে, সারা পৃথিবীর 90% রেয়ার আর্থ, যেটাকে বলে ক্রিটিক্যাল ম্যাটেরিয়াল, রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, যেটা 90% সারা পৃথিবীতে সে সাপ্লাই করে। এই জিনিস দিয়ে কি হয়? মোবাইল ফোন হয়, মিসাইল হয়, প্লেনে কাজে লাগে, যত রকমের টেকনোলজিক্যাল জিনিস আছে ডিজিটাল, সবকিছুতে এই ধাতুটা কাজে লাগে, এবং পৃথিবীর 90% সে একা সাপ্লাই করে। সো আমি এই না যে আমি আমেরিকার বিরুদ্ধে বা চায়নার পক্ষে, আমি দুজনেরই পক্ষে। আমেরিকার is my loving country as far as America itself is concerned. American people are concerned. American beauty, scenic beauty is concerned. I love that country. I travel all over the United States of America. Self-driven tour. Kintu I hate American foreign policy.
সারা পৃথিবীটাকে শেষ করে দিল। মুসলমান সহ আমি কোনো রিলিজিয়াস ইয়েতে কখনো কোনো কিছু বিবেচনা করি না, তারপরেও আমেরিকা প্রথমেই সর্বাগ্রে মুসলমানদেরকে তাদের শত্রু মনে করে। এই জন্যকে ইসরায়েলকে টিকিয়ে রেখেছে তার অবৈধ সন্তানকে, সুরা মুসলিম জাহানকে শেষ করে দেওয়ার জন্য, এবং তাই করতেছে। তো আরো অনেক জায়গা আছে যেখানে সারা পৃথিবীতে তাদের মন মতো না চললে কু করলো, যেমন আমাদের এখানে করলো, বঙ্গবন্ধুকে হত্যা করলো। তারা গণতন্ত্রের কথা বলে তিনবার আমাদের দেশে মিলিটারি ইন্টারভেনশন তারা করেছে। জিয়া, এরশাদ, মঈনুল আহমেদ এইবারও করাইছে, মিলিটারি দিয়ে করাইছে, কিন্তু মিলিটারি টেক ওভার করেনি। এইবারও তাই করছে 4 বার। তো এটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী তাদের মন মতো না হলে তারা এই খেলাটা খেলে। সারা পৃথিবীতে বহু জ্ঞানী গুণী মানুষকে তারা হত্যা করছে। এই জন্য আমি এদের ফরেন পলিসি, আই হেট দেয়ার ফরেন পলিসি। চায়নাকেও যে আমি খুব লাভ করি তা না, বাট রিয়ালিটি চায়নাকে মেনে নিতে হবে, চায়নাকে অ্যাকটোলজি নিতে হবে যে ইয়েস দে আর পাওয়ার, তার সাথে নেগোশিয়েট করতে হবে, কনসাল্ট করতে হবে। এতদিন আমি যা বলে আসছি তাই সারা দুনিয়া ব্যাপী চলছে, তাই করতে হবে না, দাঁড়ায় গেছে। সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, রাশিয়া যখন ইউনাইটেড ছিল, তখন সারা পৃথিবীতে একটা বাইপোলার রুল ছিল। এখন 90 সালে রাশিয়া ভেঙে যাওয়ার পরে ইউনিপোলার রোল হয়ে গেছে, কিন্তু এটাকে মাল্টিপোলার করতে হবে। এইটাই রাশিয়া, এটা করার দায়িত্ব রাশিয়ার। চীন হলো তার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ, এবং এটা হবেই, হয়ে গেছে। কারণ রাশিয়ার সুবিধাটা হলো রাশিয়ার কাউকে পক্ষ নিলে সেখান থেকে সে যা আছে তাই করবে। এই হলো রাশিয়ার ক্যাডিবিলিটি। আর ওদের আমেরিকানদের ক্যাডিবিলিটি হলো যে কোনো সময় তারা পিঠ দেখাবে, যখনই অসুবিধা দেখবে তখনই সরে যাবে। এগুলি নিয়ে আমি পরে কথা বলবো। মূল জিনিস হলো অর্থনীতির এই ব্যাপারটা, যে আমরা এই বছরটায় আমরা বেশ ভালোই মোটামুটি যেভাবে চলতেছিলাম, টাইম সাহেব তার ভুল নীতি অ্যাপ্লাই করার কারণে আমরা একটা টালমাটাল অবস্থায় পড়ে গেছি। আশা করি আজকে কি রোববার, আশা করি কালকে পরশুর মধ্যেই সে জিনপিংকে ফোন দিবে এবং এটা সেটেল করবে। তার জন্যই, তার অস্তিত্ব টিকানোর জন্যই করতে হবে, এটা সে বুঝে গেছে। তার যে ফ্রেন্ডস, ক্লোজ ফ্রেন্ডস ইন্টারন্যাশনালি, আটলান্টিকের এই পারে যারা আছে, ওরা তো খালি আটলান্টিকের ওই পারেও তারা সে 2 জায়গায় 2 আঙ্গুল দিয়ে বসে আছে, একটা কানাডাকে, একটা মেক্সিকোকে। সেখানে দিয়ে লাভ নাই। কানাডার সাথে তার বিজনেস ইম্পোর্ট দা এক্সপোর্ট তা, কানাডারও ইম্পোর্ট দা এক্সপোর্ট তা, $800 বিলিয়ন ট্রেড। মেক্সিকোরও প্রায় মাত্র $5 বিলিয়ন কম, ওই ইম্পোর্ট দা এক্সপোর্ট তা। তো উনিও দিচ্ছে 25%, ওরাও দিচ্ছে 25%। মাঝখানে সমস্যা করবে হলো যারা ক্রেতা, তাদের পকেট থেকে যাবে, সরকারের রেভিনিউ আসবে, তাতে সরকারের লাভ হলো। ওনার যে ঘাটতি আছে, বাজেট ঘাটতি, $7 ট্রিলিয়ন বাজেটের 6.3% ওনার ডেফিসিট, বাজেট ডেফিসিট, ওয়ার্ল্ডের হাইয়েস্ট বাজেট, মানে লার্জেস্ট বাজেট, হাইয়েস্ট ডেফিসিট। সবকিছুতে, ইকোনমিক্যালি সবকিছুতে শেষ এই দেশ মানে একটাবার সর্বনাশের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। তারপরে এই সমস্ত এগুলি করে টিকে থাকতে চায়, এই হামকি ধুমকি এগুলি দিয়া ঠিক, কিন্তু এখন তো এগুলি কেউ মানতেছে না, মানবে না। ইউরোপ ঘুরে দাঁড়াইছে, না আমি তোমার কথা শুনবো না, তুমি আমাকে উইন উইন সিচুয়েশনে থাকতে, আমিও জিততে চাই না, তোমাকেও হারাইতে চাই না। রাশিয়া থেকে তো দূরে সরে গেছে, ভাই তোর সাথে আমার কোনো ঝামেলা নেই, তোমারটা তুমি বুঝে করো। আসছে এখন চায়নাকে ধমকি দিয়ে এগুলি করার তো কোনো লাভ নেই, আলটিমেটলি রেজাল্ট 0। কিন্তু সমস্যাটা হচ্ছে আমেরিকা যদি এটা জিততো, আমি জিততোই বলি, কারণ হলো যে এটা পাস্ট, তার জেতার কোনো সম্ভাবনা নাই। যদি জিততো তাইলে আমাদের কপালে অনেক খারাপ হইয়াছিল। সে যেইভাবে আনপ্রেডিক্টেবল, এটা করো ওইটা করো, এর নামা এর বসা, ওই করে, এটার ব্যাপক হারে বেড়ে যেত।
এই ধরাটা খাওয়ার পরে সে একটু সাবমিসিভ হবে। আশা করি এটার জন্য সারা বিশ্ব উপকৃত হবে। ক্ষমতার যে অপব্যবহার করে তার কাছে ক্ষমতা না থাকাই ভালো। এটা ট্রাম্পের জন্য যেমন প্রযোজ্য, এই ডাকাত সর্দার ইউনূসের জন্য একই রকমের প্রযোজ্য। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।